জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। যেখানে মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনার কথা, এটা তাদের টার্গেটের কথা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে আল্লাহর কাজ করি ওই আল্লাহর পরিকল্পনায় তারা নির্মূল করতে চায়, আল্লাহ ইতিপূর্বে নির্মূল করেছে, ভবিষ্যতেও তারা নির্মূল করবে। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছি। আজকে দেখেন ইসলামের নাম ধরে বহুত লোক সংসদে গিয়ে বইছে, না সংসদ বুঝে, না সংসদের বক্তব্য বুঝে, না সংবিধান বুঝে, না সংবিধানের আর্টিকেল বুঝে, কেমনে দেশ চালাইব, কেমনে চালাইতে পারে, কি প্রস্তাব করবো এইটা নাই, খালি শুধু জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ। এটা হইলো নিজে কেমনে ক্ষমতা থাকতে পারবো, আবার ঘুরে ঘুরে আরেকটা হুদি কথা আন্দোলন ইস্যু তুলে, কোনো কাজের কথা নাই, শুধুমাত্র আন্দোলন ইস্যু তুলে আবার একটা আন্দোলন করে বাড়াবাড়ি কইরা দেশটার আরো মাটির তলে ঢুকাইবার লাগিয়া। দেশের মানুষের পক্ষে কোনো কথা নাই, দেশের মানুষের ধর্মের পক্ষে কোনো কথা নাই। হ্যাঁ, ইতার নাম সংসদ। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্র দলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। আবার অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের ছাত্র রাজনীতি অঙ্গন। ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে উত্তপ্ত পরিস্থিতি। 23 এপ্রিল রাতে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। রাতভর দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ক্যাম্পাসে অবস্থান ঘিরেছিল উত্তপ্ত পরিস্থিতি। এই সুযোগে এবার মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। থানার ভিতরে যদি বিচার না থাকে, থানার ভিতরে মারতে মারতে ওসির রুম পর্যন্ত যদি নিয়ে যায়, আর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেন যে এই দেশে মব কালচার চলবে না, একদম ফুল স্টপ দিতে চায় উনি মব কালচারে। কিন্তু মব তো হইতাছে, বিচার কোথায়? মুখ খোলেন, কথা বলেন, কিছু জানান আমাদেরকে। এটা কেমন কথা? ধৈর্য নেন, ওরা গুপ্ত ছিল, ওরা অপরাধী, আইন বিভাগ আছে তো, আইনের মাধ্যমে বিচার শুরু করে দেন। মারপিটের কি দরকার? আপনারা তো একসঙ্গেই ছিলেন, এই জুলাই বিপ্লবে একসঙ্গেই ছিলেন। জুলাই কোনো অভ্যুত্থান না ভাই, এটাকে বিপ্লব বলতে হবে। কেউ যদি অভ্যুত্থান বলে মাইনা নিবেন না। অভ্যুত্থান হয়েছে কোনটা? 90-তে এরশাদকে যে সরাইছে সেটা ছিল অভ্যুত্থান। আর পতন কখন হয়? যখন বিপ্লব হয়। এটা পতন হয়েছে তো, বিপ্লব হয়েছে, এটাকে বিপ্লব বলতে হবে। এই জুলাইয়ের সাথে যারা এখন বেইমানি করতে চাইবেন, আমি জানি না বেইমানি করবেন কিনা, আপনাদের নিয়ত কি বোঝা যায় না। কারণ আপনারা সবসময় বলতেছেন না না আমরা অক্ষর অক্ষরে সব পালন করবো, কেন যে সময় নষ্ট করতেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের রাজনৈতিক চলমান ঘটনা নিয়ে সাজানো এই ভিডিওটিতে দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে বুঝতে পারবেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকটি রাজনৈতিক বিশ্লেষকগণের ভিডিও এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিও দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন সেই ভিডিওগুলোর মূল আলোচনার অংশগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। দেশে আসলে কোনো সমস্যা নাই। আমরা যারা ইউটিউবিং করি তারা সমস্যা খুঁজে বেড়াই, সমস্যা বের করে আনি কথা বলার জন্য। হ্যাঁ, দেশে কোনো সমস্যা নাই। শুনেন, কারণে কি মাননীয় স্পিকার, গরু চাষ ব্যাহত হয়েছে? কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা? যদি সংকট হয়, কোন কলকারখানা, চাষাবাদ, গরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সব কিছুই তো ঠিকঠাক চলতেছে। কোনো ব্যবসায়ী আইসা এখনো বলছে যে আমাদের প্রবলেম হচ্ছে, বা তেলের দাম কেন বাড়াইলো, আমাদের জ্বালানির প্রবলেমে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ব্যবসায়ী কিন্তু সামনে এসে কথা বলে নাই, জীবনও বলবে না। কারণ ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে সরকারের কানে চলে যাবে, তার ব্যবসা বাণিজ্য চালানো খুব কঠিন হয়ে পড়বে, সে মুখ খুলবে না। কারণ তার আগে হয়তো ধরেন মাসে 100 কোটি টাকা লাভ হইতো, এখন হয়তো 80 কোটি টাকা হবে, 20 কোটি টাকা কম লাভ হবে, কি যায় আসে। কিন্তু একজন কৃষকের একটু জমিতে যদি পানি না দিতে পারে, ওর কিন্তু জীবন শেষ। দেখছেন না, তেলের জন্য দাঁড়ায় থাকতে থাকতে কৃষক মারা গেছে। এগুলা কিন্তু ওনার কাছে প্রবলেম না। কেন যে প্রবলেম মনে করে না আমি জানি না। দেখেন, চিটাগাঙে যে ঘটনাটা ঘটে গেল, পায়ের গোড়ালিতে যেভাবে কোপ মারল, সেই লোকটাকে তো অ্যারেস্ট করা উচিত ছিল। জানি না অ্যারেস্ট হয়েছে কিনা, আমার তো মনে হয় অ্যারেস্ট হয় নাই। হয়ে থাকলে আপনারা একটু কমেন্ট করে জানায়েন। আপনি গত 2 দিন আগের ঘটনা,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা জেনে গেছেন কি ঘটছে থানার ভিতরে। থানার ভিতরে একজন মানুষ তো ভাই নিরাপদ, তাই না? সে দোষী হইতে পারে, কিন্তু থানাতে গিয়ে যদি সে আশ্রয় নেয় তাহলে তো ভাই তাকে ওইখানে পাবলিক যা পিটাইতে পারে না, তাই না? কিন্তু ছাত্ররা যা তাকে পিটাইছে। উনি তো থানাতে একটা জিডি করতে গেছিল, উনি যে থানায় গেছে এটা আবার খবর দিল কে? হ্যাঁ, কে খবর দিয়ে দিল? যারা আসলো তাকে মারার জন্য তাদের কানে তো খবরটা পৌঁছাইছে। থানার ভিতরে তো ওসি সাহেব ছিল, তাই না? আর থানার ভিতরে কারা গেছিল? অনেকে বলবেন ছাত্রদল গেছে, ওরা বিএনপি করে, এইসব কথা বলবেন। কিন্তু আমি বলবো না, ছাত্রদল এত খারাপ না, এত উগ্র না, এতটা হিংস্র না, বা এতটা জেদিও না। ছাত্র দলের কথা বলতেছি, কারণ অতীততে এমন কিছু দেখি নাই। যখনই ক্ষমতায় আসলো, সরকার গঠন হইল, তখনই তারা ক্ষমতাবান হইল। তাহলে আমি ধইরা নেবো সরকারই এখন ক্ষমতাবান, সরকারই এই ঘটনাগুলা ঘটার সুযোগ করে দিতেছে, অথবা রেফারি হিসাবে দেখতেছে, খেলার মজা নিতেছে। আবার এটাও হইতে পারে ভাই রেফারি আওয়ামী লীগ হয়ে গেছে, দেখতেছে ভাই তোরা তো আম করে খেদাইছিলি, তাই না? তোরা দুজনে মিলা ছাত্র দল, ছাত্র শিবির, ইসলামিক ছাত্র শিবিরের সাথে এই ছাত্র দলের বন্ধুত্ব ছিল তো গভীর বন্ধুত্ব। এই জামাতে ইসলামের সাথে বিএনপির গভীর বন্ধুত্ব। ওরা জেলখানায় এক বিছানায় ঘুমাইছে তো ভাই, একসাথে এক থালে ভাত খাইছে। বিএনপির কারো খাওয়া গেলে জামাত ইসলাম খাইছে, জামাত ইসলামের কারো খাওয়া গেলে এই জেলখানায় বিএনপির ভাইরে নিয়ে খাইছে। ওই গভীর বন্ধুত্ব ছিল। এই ছাত্র শিবির আর ছাত্র দল গভীর বন্ধুত্ব ছিল। শুধু গুপ্ত একটা কথা নিয়ে আজকে দেখেন কিভাবে ভাঙন ধরছে। এটা কিন্তু পরিকল্পিত, এটা মাথায় রাখেন, এটা পরিকল্পিত। এখন দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে টক শোতে এসে বয়ান তৈরি করবে যে ছাত্রলীগের সাথে যারা মিলামিশা ছিল তারাই তো গুপ্ত। ছাত্রলীগ যতগুলো অপকর্ম করছে, মানুষকে পিটাইছে, ধৈর্য নিয়ে জিম্মি করছে, হেলমেট বাহিনী, ওই হেলমেট বাহিনী কথা বলতেছি, ছাত্রলীগের ওই হেলমেট বাহিনীর ভিতরে এরাও তো হেলমেট পইরা গুপ্ত ছিল। তাহলে ছাত্রলীগের যদি বিচার হয়, ইসলামী ছাত্র শিবিরের কেন বিচার হবে না? তারা তো গুপ্ত ছিল। এইটাই বুঝাইতে চাইতেছে, মানে কোনো একটা টাইমে তাদেরকে আদালতে তুলতে চায়, আদালতের কাঠগড়ায় তুলতে চায়, মানে ভয় ঢুকাইতে চায়, ভয় ঢুকাই দিতে চায়। বেশি কথা বলবি না, তোরা কিন্তু ছাত্রলীগের সাথে গুপ্ত ছিলি, ছাত্রলীগের যত অপকর্ম তার শেয়ার তোদেরকে নিতে হবে। ছাত্রলীগের যদি বিচার হয় তাহলে তোদের বিচার হবে না কেন? ওই পর্যায়ে নিয়ে ঠেকাইতে চাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? এই টক শোগুলার মধ্যে একটু কান পাতলেই বুঝতে পারবেন। ভাই ব্রাদার, ব্যাপারটা হয়েছে কি জানেন? এই টক শো থেকে বাইছা কিছু উপদেষ্টা নিছে আমাদের বর্তমান সরকার, এই টক শো থেকে নিছে। যেমন আমি একজনের নাম বলি, জাহিদ ইসলাম, ডক্টর জাহিদ ইসলাম, ডক্টর না ডাক্তার ঠিক জানি না, আমার মনে হয় ডাক্তার, উনি ডাক্তার জাহিদ ইসলাম। উনাকে যে নিছে, ওনাকে আমরা যদি বিচার করতে যাই, ওনার আগাগোড়ার সমস্ত কথাবার্তাগুলো শুনেন আওয়ামী লীগ বিদ্বেষী, ওকে। আবার দেখেন উনি ছাত্র শিবির বিদ্বেষী, কিন্তু উনি কিন্তু আগাম বলতো এদেরকে কাউকে ভোট দিও না। হ্যাঁ, ওই যে ডাকসুর নির্বাচনে, জাকসুর নির্বাচনে উনি অ্যাডভান্স বলতো না এদেরকে কেউ ভোট দিবে না, এরা পাশ করতে পারবে না, এবং উনি জামাত ইসলামও বিদ্বেষী। কথাটা এই জন্য বললাম, এই অ্যাডভাইজার এখন কি অ্যাডভাইস করবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে? এই জাতীয় অ্যাডভাইসই তো করবে, কারণ ওনার মনের কথাটা তো আমরা যাই না গেছি। উনি ওপেন আইসা যদি জামাতে ইসলাম বা ইসলামিক ছাত্র শিবিরকে অপছন্দ করার কথা বলতে পারে, চার দেওয়ালের মাঝে কি অ্যাডভাইস করতে পারে? এইসব বুদ্ধিজীবীরা, আরো অনেকগুলো বুদ্ধিজীবী কিন্তু এখন ভিড়ছে, এইসব বুদ্ধিজীবীরা বলবে কোনো মতে এদেরকে দাঁড়াইতে দিবেন না। এরা যদি মাথা তুলা দাঁড়ায় আপনার সর্বনাশ করে দিবে। এরাই কিন্তু শেখ হাসিনারে তাড়াইছে। ভাই ব্রাদার, জামাত ইসলামকে ভয় নাই এনসিপি কে, সবচেয়ে বড় ভয় ছাত্র শিবিরকে ভয় পায় বললেই তো আজকে এই চরম অবস্থা। দেখেন, থানার ভিতরে যদি বিচার না থাকে, থানার ভিতরে মারতে ওসির রুম পর্যন্ত যদি নিয়ে যায়, আর সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেন যে এই দেশে মব কালচার চলবে না, একদম ফুল স্টপ দিতে চায় উনি মব কালচারে। কিন্তু মব তো হইতাছে, বিচার কোথায়? মুখ খোলেন, কথা বলেন, কিছু জানান আমাদেরকে। এটা কেমন কথা? ধৈর্য নেন, ওরা গুপ্ত ছিল, ওরা অপরাধী, আইন বিভাগ আছে তো, আইনের মাধ্যমে বিচার শুরু কইরা দেন। মারপিটের কি দরকার? আপনারা তো একসঙ্গেই ছিলেন, এই জুলাই বিপ্লবে একসঙ্গেই ছিলেন। জুলাই কোনো অভ্যুত্থান না ভাই, এটাকে বিপ্লব বলতে হবে। কেউ যদি অভ্যুত্থান বলে মাইনা নিবেন না। অভ্যুত্থান হয়েছে কোনটা? 90-তে এরশাদকে যে সরাইছে সেটা ছিল অভ্যুত্থান। আর পতন কখন হয়? যখন বিপ্লব হয়। এটা পতন হয়েছে তো, বিপ্লব হয়েছে, এটাকে বিপ্লব বলতে হবে। এই জুলাইয়ের সাথে যারা এখন বেইমানি করতে চাইবেন, আমি জানি না বেইমানি করবেন কি না, আপনাদের নিয়ত কি বোঝা যায় না, কারণ আপনারা সবসময় বলতেছেন না আমরা অক্ষরে সব পালন করব। কেন যে সময় নষ্ট করতেছে? তবে আমার ব্যক্তিগত ধারণা, এই যে সময় নিতেছে এর পিছনে কারণ আছে। দেখেন ভাই ব্রাদার,
অতীতে যে 8-9 মাস 10 মাস ওনারা একসাথে বসলো, সব দল মিশছে, কিন্তু সব দল মিলেই কিন্তু এই সিদ্ধান্তগুলা নিছে, যেগুলা নিয়ে জুলাই সনদপত্রে আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো ওনারা কইরা ফেলছে, কিন্তু আলোচনাটা কারা করছে? সব দলের প্রধানরা বসছে, সভাপতি এবং সেক্রেটারি ওনারা বসছে সব দলের। কিন্তু বিএনপি সভাপতি বসছে, বিএনপি চেয়ারম্যান বসছে না, বিএনপির প্রতিনিধি বসছে। প্রতিনিধিদের সঙ্গে বসতে হয়েছে সব দলের প্রধানদের, এবং ডক্টর ইউনূসকেও বসতে হয়েছে বিএনপির প্রতিনিধির সঙ্গে। বিএনপির যে চেয়ারপারসন উনি তো তখন লন্ডন। ব্যাপারটা বুঝছেন? যার জন্য আবার আলোচনাটা উঠাইছে। আমার যদ্দূর মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ওই আলোচনায় ছিল না, তো গত ওই যে 8 মাস 9 মাস যে আলোচনাটা করছে ওই আলোচনায় ছিল না, যার জন্য নতুন করে আলোচনা করতেছে। উনি বুঝতে চাইতেছে, নতুন সরকার তো, উনি বুঝতে চাইতেছে আচ্ছা ওরা কি কি আলোচনা করছিল, এটা আবার আলোচনা করো তো। এসির মধ্যে বৈশা, মানে এই সংসদে বৈশা, ঠান্ডায় তো ভাই অনেকে আবার ঘুমায়ও যায়, দেখছি এত ঠান্ডা ওইটার ভিতরে অনেকে আবার ঘুমায় যায়। তবে একটা কথা বলি, এই সংসদে না সত্য কথা খুব একটা বলা হয় না, কেমন জানি এড়িয়ে যায়, সবকিছু এড়িয়ে যায়। যেমন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াইয়া যেতেছে না, উনি বলতেছে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি প্রবলেম। এর মধ্যে একটা ফটো কার্ড চারিদিকে ছড়ায় গেছে, এটা হলো আমাদের জ্বালানি মন্ত্রীর। উনি বলছে তেলের বা জ্বালানির কোনো সমস্যা যদি কেউ দেখাইতে পারে তাহলে আমি এই মন্ত্রী পদই ছাইরা দেবো। এই ফটো কার্ডের মধ্যে এই কথাটা আছে। চিন্তা করেন কেমন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা দেখা মানুষ কি মনে করতেছে? যারা সমস্যায় আছে, যারা সমস্যা ফেস করতেছে, তারা তো হাসতেছে। জানি না ফটো কার্ডটা সত্য না মিথ্যা, আজকাল তো মিথ্যা নিয়েই থানার ভিতরে আক্রমণ হচ্ছে। ওই ফটো কার্ডটা যে শেয়ার দেখাইছে না, যে ছেলেটাকে মারা হইলো, ও কিন্তু থানায় যায় ওসির কাছে তার মোবাইল দিয়ে দিছে যে আমার মোবাইল চেক করেন, সবকিছু আপনারা চেক করে দেখেন, আমি কোনো শেয়ার করি নাই, এটা আমার নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। ওর মধ্যে যায় আক্রমণ। ওসি সাহেব কোনো কিছুই করতে পারে নাই, উনি চলে গেছে রেফারির ভূমিকায়। হ্যাঁ, খেলা চলতেছে, মারামারি চলতেছে, দেখতেছে তো ভাই দা কুড়াল নাই, হাতে মারামারি করতেছে। তার মানে কি হাত থাকতে মুখে কথা বলে লাভ কি? রেফারি সাহেব বৈশা বৈশা দেখতেছে, ওনারা মারামারি করতেছে থানার ভিতরে। এরকম মত এই শাহবাগ থানার ভিতরে শেখ হাসিনার আমলে হয়েছিল কিনা আমার জানা নাই। কেউ যদি যাই না থাকেন কমেন্ট করে জানায়েন। ব্যাপারটা হয়ে গেছে কি ভাই, ওই আগের মতো, মানে কোনো কিছুই মুখে শিকার যাবো না, তোরা যে যা বলিস আমরা আমাদের কথা বলুম। বিশেষ করে এই ফেসবুক তো তোয়াক্কা করতেছে না, বরঞ্চ এই ফেসবুককে তালা দিয়া বন্ধ করার জন্য অনেক রকম ফোন দিয়ে আসতেছে, অনেক রকম আইন বাই করতেছে। এর মধ্যে দেখছি একজনকে ধরে নিয়ে গেল 16, 17, 18 বছরের ছেলে, ও নাকি জ্বালানি মন্ত্রীকে নিয়ে বা কোনো একজন মন্ত্রীকে নিয়ে ওই একটা শুকনো গাছের সাথে তুলনা করছে, যে ওই শুকনো গাছ খায় ওই মন্ত্রী, এরকম একটা মন্তব্য করাতে তাকে ধরে নিয়ে যাচ্ছে। তার মানে কি আগামীতে এরকম অনেককেই ধরে নিয়ে যাবে, এভাবে স্লোলি স্লোলি অনেকেরই মুখ বন্ধ হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে হয়তো একদিন আমিও ইউটিউব থেকে সইরা যাবো। কারণ কি আমার ফ্যামিলি অলরেডি চাপ দিতেছে, তুমি আর এসব কথাবার্তা বইলো না, রাজনৈতিক কথাবার্তা বইলো না। জানেন যার জন্য আমি গতকালকে কন্টেন্ট বানাই নাই, কারণ ওরা চাপ দিতেছে যে না 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 দেখো না, সব দিকে ধরপাকড় করতেছে সামান্য কথার জন্য। এটা তো গত 18 মাস আমরা দেখি নাই। হ্যাঁ দেখছি, 16 বছর দেখছি, আবার ওই জিনিস ফিরে আসতেছে। এগুলা খারাপ বার্তা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আপনি মনে মনে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে রাখছেন। আমি এমনও কথা শুনছি একজনের কাছে, উনি বিএনপি করে, যে আপনার মন্ত্রিসভার অনেক কিছু চেঞ্জ করবেন, এই মন্ত্রিসভা থাকবে না, এর অনেক কিছু চেঞ্জ হবে, অনেক মন্ত্রী চেঞ্জ হবে, অনেক আবার নতুন মন্ত্রী আসবে, এরকম কথাও শুনছি। যাই হোক, যাই করবেন নিশ্চয়ই আপনি দেশের ভালোর জন্য করবেন। আপনাকে দেখলাম আজকে একটা খেলনা গাড়ি চালাইতেছেন, এতে বোঝা যায় আপনার নিয়ত ভালো। হ্যাঁ, আপনার দেশের তরুণদেরকে উৎসাহ দিতেছেন, এতে বোঝা যায় দেশের তরুণরা এরকম কাজ করুক, এই উৎসাহটা আপনি দিতেছেন, খুবই ভালো কথা। কিন্তু সময়টা এখন কেমন আপনি বলেন? এই সময় এগুলা দেখতে কি ভালো লাগবে? দেশে যখন আহাজারি রাহাজারি মারামারি ধরাধরি কাটাকাটি হইতেছে, ওই টাইমে যদি দেশের প্রধানমন্ত্রী সিনেমা দেখতে যায় বা নাটক দেখতে যায়, বা ওই খেলনা গাড়ি বারবার বলতেছি কেন, ওইটা খেলনা গাড়ি না কি গাড়ি আমি জানি না, আমার কাছে খেলনা গাড়ি মনে হয়েছে, ওই গাড়ি চালাইতেছে, এটা দেখতে ভালো লাগে। কিন্তু সময়টা কেমন চিন্তা করেন, চারিদিকে কেমন অস্থিরতা। আপনি নিজেই বলেন, এই শিক্ষাঙ্গনে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, যেভাবে এগুচ্ছে, এটা যদি বাড়তে থাকে কি অবস্থা দাঁড়াবে। অলরেডি হাতাহাতি মারামারি হচ্ছে এবং থানার ভিতরেও হচ্ছে, এতে তো আপনার বদনাম হচ্ছে, তাই না? সরকারের বদনাম হচ্ছে। আর আমার তো মনে হয় রেফারি সরকার না, সরকার এখন ফান্দে পড়ে গেছে। হ্যাঁ, সরকার মনে হয় ফান্দে পড়ে গেছে, কোনো একটা ফান্দে তো নিশ্চয়ই পড়ছে, না হলে কেন বুঝে। প্রিয় দর্শক, ভিডিওগুলোর আলোচনাগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে লিখে জানিয়ে দিন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক,
এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।